আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ইভিএম বাতিল, পলাতকদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ। আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, জার্মান রাষ্ট্রদূত। নির্বাচনে ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠান থেকে ভোট কর্মকর্তা না দিতে লিখিত প্রস্তাবনা বিএনপির। জোটের প্রার্থী হলেও লড়তে হবে নিজ দলের প্রতীকে। আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন। কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, মির্জা ফখরুল। 49তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা। ফেসবুকে মিছিলের ভিডিও বাস্তবে তেমন কিছু না, ডিএমপি কমিশনার। ন্যাশনাল ব্যাংকের সাবেক শাখা ম্যানেজার রফিকুল সহ 12 জনের বিরুদ্ধে দুদকের মামলা। ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী। দাবারু মনন রেজার পাশে দাঁড়ালেন তারেক রহমান। শ্যালকের নামে পিআইওর কোটি টাকায় গাড়ি, দুদকের মামলা। বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে প্রেস সচিব। এবং ওয়েস্ট ইন্ডিজকে ঘুরিয়ে 1.5 বছর পর বাংলাদেশের সিরিজ জয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আরপিওতে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে ইভিএম ব্যবহার বাতিল, না ভোট পুনর্বহাল, প্রার্থীদের দেশি বিদেশি আয় ও সম্পত্তির বিবরণ প্রকাশের বাধ্যবাধকতা এবং পলাতক আসামিদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করা। বৃহস্পতিবারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ শ্রম আইন অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 2025 চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ। আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক অঙ্গনে আবারও গুরুত্বপূর্ণ স্থান করে নেওয়ার সুযোগ পাবে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রুডিগার। তিনি বলেন, আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক ও এর সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্বে না দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটি এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে। সূত্র জানায়, বিএনপি 36 দফা প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে পেশ করেছে। প্রস্তাবনায় বলা হয়েছে, নির্বাচনের নিরপেক্ষতা ও সুষ্ঠুতা বজায় রাখতে ভোট গ্রহণ কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিকভাবে বিতর্কিত বা দলীয় প্রভাবাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া যাবে না। প্রস্তাবে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলামী ব্যাংক আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল ইবনে সিনা ট্রাস্ট সহ অনুরূপ প্রতিষ্ঠান। নির্বাচনী জোট হলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অনুমোদিত খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকেও যুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশের মতো ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করতে পারবেন। 3 বাহিনীকে নির্বাচনের দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের
প্রয়োজন হবে না। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের সংস্কার কার্যক্রম, মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া রাষ্ট্রদূত আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এসব তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ 2025 আইন পাশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে এখন একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মহাকালের মহানায়ক শহীদ জিয়া শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের ভালো সবকিছু বিএনপির হাতে হয়েছে। 49তম বিসিএস এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। এতে বলা হয়, 49তম বিশেষ বিসিএস এর মৌখিক পরীক্ষা 2 নভেম্বর থেকে শুরু হবে। 9 নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। নির্ধারিত দিনে সকাল 10টা থেকে ঢাকায় আগারগাঁও কমিশন কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। রোববার এ বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এতে উত্তীর্ণ হন 1219 প্রার্থী। নিষিদ্ধ দলের মিছিল সমাবেশ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক। তিনি বলেছেন, অনেকে নাইটে কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়। এতে মনে হয় বড় মিছিল হলো, কিন্তু বাস্তবে তেমন কিছু না। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার শক্তি আমরা অস্বীকার করতে পারি না, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। প্রায় 500 কোটি টাকার ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম সহ 12 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানায়। আগামী ডিসেম্বরে বড়দিনের পর ঢাকা সফরের প্রস্তুতি চলছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। সফরটি চূড়ান্ত হলে এটি হবে তার ইতালির দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর। এর আগে 1998 সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রদি। ওই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে, যা বিশেষ গুরুত্ব বহন করে। আন্তর্জাতিক মাস্টার মনন রেজার দাবা অনুশীলন অব্যাহত রাখার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার তারেক রহমানের পক্ষ থেকে দাবার ও মনন রেজার খোঁজ খবর নিতে বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল। এদিন মনন রেজাকে 1.5 লাখ টাকা অনুদান প্রদান করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির এই আহ্বায়ক। এ সময় আমিনুল হক বলেছেন, মনন রেজার মতো প্রতিভাবান তরুণদের পাশে সবসময় বিএনপি থাকবে, কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ সরকারি চাকুরির সুবাদে অবৈধ উপায়ে শুধু স্ত্রী সন্তানের নামেই নয়, শ্যালকের নামেও বিপুল সম্পদ করেছেন। উপার্জিত অর্থকে বৈধতা দিতে শ্যালকের নামে 1,28,00,000 টাকায় 2টি গাড়ি ক্রয় করেছেন তিনি। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার দুপুরে দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শহীদুল আলম সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার বিকেলে ওই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও তার শ্যালক জামাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিমানবন্দরে আগুনের কারণ নির্ণয়ের জন্য আমরা ইতিমধ্যে স্কটল্যান্ড ইয়ার্ড, অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা যোগাযোগ করেছি যাতে এই ঘটনার একটা ফরেনসিক তদন্ত করা যায়, আগুনটা কিভাবে লাগলো সেটা বের করার জন্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। মিরপুরে স্পিনের ঘূর্ণিতে ধসে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নির্ধারণের তৃতীয় ওয়ানডেতে ব্যাটে বলে দারুণ আধিপত্য দেখিয়ে 179 রানের বিশাল জয়ে ক্যারিবীয়দের গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে 1.5 বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া 297 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 30.1 ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র 117 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় লাল সবুজরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 296 রান তোলে বাংলাদেশ। ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান ঝোড়ো ব্যাটিংয়ে 176 রানের রেকর্ড উদ্বোধনী জুটি করেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।